আসসালামু আলাইকুম। জাভেদ ভাইয়ের খামারে আবার চলে আসলাম। আমরা কর্ন সাইলেজ করে থাকি। এর আগে জাভেদ ভাই একটা নতুন পদ্ধতি, যেটা হচ্ছে পলি ব্যাগের মধ্যে বড় একটা বস্তা বানায় উনি কীভাবে সাইলেজটা প্যাক করা হয় সেটা দেখাইছিলেন। এবার ওনার আরেকটি ভিন্নধর্মী আইডিয়া, যদিও এটা ভিন্নধর্মী আইডিয়া বলবো না, এটা আমরা সবাই জানি, বাট আমরা প্র্যাকটিস করি না, যেটাকে বলি হচ্ছে পিট সাইলো। পিট সাইলোটা আসলে আমরা নিচেও করতে পারি, মাটির উপরেও করতে পারি। তো উনি এখানে একটা ইনোভেশন, যেটা হলো যে সাইলেজের জন্য আলাদাভাবে কোনো ব্লক না করে উনি ওনার শেডের মধ্যে একটা জায়গাকে নির্ধারণ করে সেই জায়গাটাতে উনি এই জায়গাটা ব্যবহার করতেছে সাইলেজ তৈরির কাজে, এবং এখান থেকে যেন খুব ট্রান্সপোর্টটা ইজি হয়, গরুকে যেন খাওয়ানো যায় এবং উনি ম্যানেজ করতে পারে, যার জন্য উনি শেডের মধ্যেই একটা ঘর তৈরি করে সেই জায়গায় উনি সাইলেজ তৈরি করার ব্যবস্থা করছেন। তো আমরা এখন তার কাছে ডিটেলস জানবো যে আসলে কিভাবে উনি এই সাইলেজটা করছেন। এবং আমি আরেকটা জিনিস আপনাদেরকে জানায় রাখি, সেটা হচ্ছে যে আমরা সবাই এই সময় ভুট্টা লাগাচ্ছি। এটা ডিসেম্বর মাস, ডিসেম্বরের আজকে 24 তারিখ। তো 24 তারিখে আপনার এই সময় কিন্তু আমরা সবাই শুধু ভুট্টা গাছ লাগানো নিয়ে ব্যস্ত, বাট উনি এই সময় ভুট্টা নিয়ে আসছে, আবার তাও আবার কর্ন সাইলেজ করার জন্য। একেবারেই দেখেন কর্নগুলো কত প্রমিনেন্ট এবং খুবই ভালো, দানাটা খুব ভালো হয়েছে এবার। হ্যাঁ, তো এই দানা সহকারে উনি সাইলেজ করছেন, কর্ন সাইলেজ। তো এই সময় এটা কেন, এই সময় কেন উনি এটা করলেন এবং কিভাবে করলেন, কোন পরিকল্পনা আঁকলেন, ডিটেলস আপনাদের জানাবো। জাভেদ ভাই কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার আজকে আমরা যে খামারিদেরকে জানাবো যে কর্ন সাইলেজটা এই সময় আপনি হঠাৎ করে কিভাবে করলেন। আমরা তো যেটা জানি যে কর্ন সাইলেজটা একেবারে আরও 2 মাস পরে শুরু হবে মোটামুটিভাবে, সবাই তখন অ্যাভেলেবল করবে। এই সময়ে আপনি কোন পরিকল্পনায় আসলে এই কাজটা শুরু করলেন, মানে কি চিন্তা করে, আপনি এতদিনের অভিজ্ঞতার মধ্যে কি মাথায় আসলো যেটার জন্য আপনি এই সময়ে আসলে কর্ন সাইলেজটা তৈরি করা শুরু করলেন? জি আসসালামু আলাইকুম। তো আমি এর আগে আপনাকে তো বলেছিলাম যে আমি নিত্য নতুন কিছু করার জন্য চেষ্টা করি, অল টাইম। হ্যাঁ, যেহেতু গরু আছে, গরু নিয়ে গবেষক না, কিন্তু চেষ্টা এটাই করি। আমি বলি প্রাইমারি গবেষক আপনারা। হ্যাঁ, প্রত্যেকটা খামারই প্রাইমারি আমি গবেষক। ওই বাংলা, আমি এর আগেও বলছি যে আপনাকে যে আমি রংপুরি ভাষায় কথা বলতে বাংলায় একদম রংপুরি ভাষায় বলেন, আচ্ছা, সমস্যা। আমি আশ্বিন মাসের 3 তারিখে, আশ্বিন মাসের 3 তারিখে ভুট্টাটা লাগাইছিলাম। আচ্ছা, তা লাগার পরে আমি একটু সন্দেহের মধ্যে ছিলাম এই সময় ভুট্টাটা হবে কি না, যেহেতু সামনে আশ্বিন মাসে বৃষ্টি হতে পারে, কার্তিক মাসে বৃষ্টি হতে পারে, আমি একটু সন্দেহ ছিলাম। বৃষ্টি হয়েছেও অবশ্য, 15 দিন একটানা বৃষ্টি ছিল। তা ভুট্টাটা আমার কিছু মার গিয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। না তা আমি দেখলাম যে না, প্রতি ভুট্টা 12 মাসেই হয়, কম আর বেশি, হ্যাঁ 12 মাসে হয় এই আর কি। যাই হোক আলহামদুলিল্লাহ গাছি জমি উঁচে ছিল আমার। আর আমি ধানটা লাগাই নাই, ধান না লাগে ভিটটা লাগাইছিলাম, কারণ ওই জমিতে পানি সেচটা অনেক বেশি দিতে হয়, ওই জন্য আমি ধানটা লাগাইনি আর কি। ভুট্টাতে কম সেচ দিলে, হ্যাঁ, ভুট্টাতে কম সেচ দিলেও হয়ে যায়, ওই জন্য আমি ভুট্টাটা লাগাইছি। আলহামদুলিল্লাহ এই সময় সাইলেজ পাওয়া তো খুব টাফ ব্যাপার। ইউনের থেকে ভুট্টা মাঝখানে আমি সাইলেজ কিছুদিন কিনছিলাম, ওনারাও দিতে পারলো না। যাই হোক, এখন যে আলহামদুলিল্লাহ যে আমি আমার নিজের সাইলেজটা খাওয়াইতে পারতেছি, এটাই শুকরিয়া। আচ্ছা, আপনি এই সময় যে করলেন, আমি বলতে চাচ্ছি যে এই শীতের সময়ে, শীত এখনো কেবল ছুঁই। জি জি। তো এই সময়টাতে আপনি ভুট্টার যে প্রোডাকশনটা পাইলেন, এই প্রোডাকশনটা কি আসলে অন্যান্য সময় থেকে শীতে এখন যারা লাগাচ্ছে এই প্রোডাকশনের তুলনায় এটা কি কম হলো না বেশি হলো? না, কম হয়েছে, অনেক কম হয়েছে। কিন্তু কম হওয়ার পরেও আমি দেখছি যে উপাদানটা, মানে এই মশাটা অনেক বেশি, দানাটা খুব দেখেন, অনেক খুব দানা শুধু ভালো নয়, আমি এখানে আরেকটা জিনিস বলি, লিফটা একটু যদি কম হতে পারে, এখানে হয়তো আপনার পাতার পরিমাণ কম, কিন্তু স্টেম যেটা, স্টেমটাও কিন্তু খুবই ভালো হয়েছে। না আলহামদুলিল্লাহ খুব ভালো। সেক্ষেত্রে আমার মনে হয় যে এটা পুষ্টির দিক থেকে আপনি অ্যাডভান্স থাকবেন। জি 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 জি। আমার একটা হলো যে ঘাস মানে তো পানি, জি, যত আপনার ঘাস বড় হবে, যত ওয়েট বাড়বে, মানে পানির ওয়েটটাই বাড়লো। জি জি। তো আপনি যা পাচ্ছেন, আমি যেটা মনে করি এটাতে পানির পরিমাণ কম আছে, যেহেতু সেচ কম লাগছে, পানির পরিমাণ কম আছে, তার মানে পুষ্টির দিক থেকে আপনি পিছিয়ে আগায় আছেন। তো এখন আপনার কাছে আমি জানতে চাবো যে আমরা তো
এগুলো মোটামুটি প্রসেস করলাম, চপিং করা হয়ে গেছে। এখন এটা আপনি পিট সাইলোতে ঢুকাবেন। জি। তো আপনি আমাকে এখন বলবেন এবং আমাদের যে দর্শক আছে তারাও যেন এটা জানতে পারে যে আপনি কেন আগে যে প্লাস্টিক ব্যাগে করতেন সেখানে তো খরচ খুব কম ছিল। জি। খরচ কম ছিল, তারপরে আপনার সেখানে ম্যানেজমেন্টও আমি মনে করি যে তুলনামূলকভাবে বোধহয় ভালোই ছিল আর কি, যে অল্প জায়গা লাগতো। তো সেটা বাদ দিয়ে আপনি এই জায়গায় আসলেন কেন, সরাসরি কনস্ট্রাকশনে আসলেন কেন? বিষয়টা হলো এর আগেও আমি বলছি যে আমি কস্টিং খরচটা মানে কমার জন্য অনেক চেষ্টা করি। হ্যাঁ। তা আমি ওই যে পলিথিনটাতে করছিলাম ওটা খুব ভালো ছিল, যে আমার ওটা আপনার হলো যে এক বস্তাতে 1-1.5 কেজি ছিল। হ্যাঁ, 10-12 দিনে খাওয়াই শেষ করে দিতে পারতাম। কিন্তু আমার লেবার কস্টিংটা অনেক বেশি হতো, মানে আমার কাছে মনে হলো মানুষের থেকে ভালো ছিল। হ্যাঁ। কিন্তু আমার কাছে মনে হলো যে আরো কিছু কমা যায় কি না, আরো কিছু ইয়ে করা যায় কি না। হ্যাঁ, তা ওইটা আমার নামাইতে ঢুকাইতে একটু কস্টিংটা বেশি হতো, আমার মনে কাছে মনে হলো যে আসলে আসলে কিছু কিছু ইয়া আসেন, একটু আসেন আমি দেখাই আপনাকে, চলেন ভেতরটা দেখি। হ্যাঁ, যেমন আমি এখানে আচ্ছা, এখানে আপনার ওই যে আমরা যে পলি ব্যাগে করতাম সেটাতে লেবার কস্টিংটা বেশি হতো, উঠানো নামানো। এখানে কি ইজিলি খুব ইজি করা যায়, বেলচে দিয়ে মারি দিতে পারি। হ্যাঁ, আবার এখানে আপনার খোঁচাটা সহজ হতো, ওখানে পলিথিনে মনে হয় খুঁজতে গেলে একটু ভয় লাগতো নাকি, হ্যাঁ, একটু যে এই সাইডটা টানা খায় কিনা, ওই সাইডটা বাইরে যায় কিনা। আবার অনেক সময় দেখা গেল যে জিনিসটা ভালোই ছিল, হ্যাঁ, কিন্তু ওই অনেক সময় দেখা গেল যে হঠাৎ করে আসি একটা লোক আসলো পরিদর্শন করার জন্য খামার, ফুটে করে দিয়ে চলে গেল পলিথিন, কোনোভাবেই ছোট বাচ্চা এসে ইয়া করলো বা কোনোভাবে হয় না, কিন্তু তারপরে আর কি মনে করলাম যে হ্যাঁ হয়। তাহলে এইটা এখানে অনেকটা কম। আমরা যখন পড়াশোনা করেছি, ডিভিএম পড়াশোনা করেছি, তখন কিন্তু আমরা সাইলোপিটই জানতাম, কিন্তু আপনারাই উদ্ভাবন করলেন পলিব্যাগ। জি। আবার আপনারা কিন্তু সেই আগের জায়গায় আসলেন। তো এটা ভালো যে আসলে মানুষ কাজ করে যখন শিখবে তখন সেটা কিন্তু পার্মানেন্ট থাকবে, এটা কখনোই হারায় যায় না। আর যখন আপনি বলে বলে বলবেন সেটা কিন্তু অতটা গায়ে লাগে না বা অতটা গুরুত্বপূর্ণ মনে হয় না, কিন্তু যখন আপনি কাজ করবেন, করে করেই আপনি এটা ভালোভাবে শিখতে পারবেন। তো এখানে আপনি কতজন লোক দিয়ে পারেন এটা পুরোটাই? আমরা ধরেন 3-4 জনে পারাই, 4 জনে, মানে আপনার এই ঢালতেছে আর ইয়া করতেছে, এইভাবে খুঁজতেছি ইয়া করতেছেন। আচ্ছা, এটা আপনি নিচে একটা পলিথিন দেখতে পাচ্ছি আমি, মানে একদম পুরা নিচটাই। আচ্ছা, আমি তো এই দেয়ালটাই তো এয়ারটাইট পুরাটাই আমি মনে করি। জি। তাহলে পলিথিনটা আপনি কেন দিলেন? মানে এমনিই তো বাতাস দেয়াল থেকেও তো আসার কথা না, পলিথিনটা কেন দিলেন আসলে? না, ওই পলিথিনটা লাগবে, পলিথিনটা না দিলে আপনি ভিতরে বাতাস ঢোকার সম্ভাবনা থাকে। যখন আমি মালটা বাইর করব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যখন মালটা আমি বাইর করব তখন আপনি এমনি থাকলে ফাঁক দিয়ে আপনার বাতাস ঢুকিতে সম্ভাবনা বেশি। আচ্ছা, আর পলিথিনটা দিলে আমি পলিথিনটা মুড়ে দিলাম, হ্যাঁ, মানে পুরোটা মানে যখন আপনি বের করবেন, বের করার সাথে সাথে আপনি সাথে সাথে ঢাকার যে ব্যাপারটা, এই পরিকল্পনাটা আপনি এখন থেকেই করে রাখলেন। জি জি জি, যেন পরে আপনাকে আলাদাভাবে ঢাকতে না হয়। এই পলিথিনটায় আপনি মানে আমরা আপনার একটু বিষয়টা বোঝার চেষ্টা করেন, সেটা হলো এই জায়গা পর্যন্ত ধরেন যে উনি যখন বের করবে, বের করার সময় এই জায়গা থেকে যখন উনি খাওয়ানো শুরু করবে তখন কিন্তু এই পলিথিনটা চলে আসবে উপরে, জি জি জি, ঢাকায় রাখার ক্ষেত্রে ব্যবহার হবে। এরপরে যখন আপনার এটা আরো উপরে উঠবে তখন কি হবে? আমরা আরেকটা জয়েন দেব, আমরা জয়েন দিবেন, আরেকটা পলিথিন দিবেন উপরে, আরেকটা পলিথিন উপরে দিয়ে এটা নামে দেব, এটা চাপ থাকে ওখান থেকে, এটা বড় পলিথিন থাকবে একবারে, মানে একবারে পুরো মুখটা মোড়ানোর মতো। হ্যাঁ হ্যাঁ, মোড়া মানে যাতে যেন এই মাথা আসে, মানে পুরোটাই যেন আসে এরকম। আচ্ছা, এইটা করার পরে আপনি উপরে কি দিবেন? উপরে আমরা পলিথিন দিয়ে আমি দেখছি যে কিছু ভাতটা দেব। তা যাই হোক, আপনি যেহেতু ওই সময় আসেন নাই, আমি ইয়া করি, তা আমরা আমি দেখলাম যেটাতে ম্যাট গুলো, কম দামি ম্যাট গুলো, এই ম্যাট গুলো দিয়ে যদি কেউ উপরে থাকে তাহলে খুব পারফেক্ট আর হয়, পারফেক্ট হয়, আর কিছুই লাগে না। না না, কিছুই লাগে না, একটু দুই একটা দিলে। আর এমনি না দিলে আপনার হলো কাঠ দিয়ে ভাত দিয়ে রাখতে হয়, ওর থেকে ম্যাটটা ইজি, পলিথিনটাও নষ্ট হয় না। না না না, কাঠ দিলে পলিথিন নষ্ট হওয়ার চান্স আছে, ম্যাটটাও নষ্ট হয় না। ওনার এগুলো হচ্ছে ওনার ইনোভেশন, আপনারা এগুলো কাজে লাগাতে পারবেন। সেটা হচ্ছে আমরা পলিথিনটা যখন ফাইনালি মুড়াই দিব, পলিথিনটা মুড়াই দেওয়ার পর তারপরে তো এটাকে একটা কিছু দিয়ে চাপা দিতে হবে। সেই চাপাটা হচ্ছে ওনার ইউজড যে ম্যাটগুলো আছে, যেগুলো নষ্ট হওয়া ম্যাট আছে, কম দামি ম্যাটগুলো, সেই ম্যাটগুলো উনি
উপরে পুরোটা দিয়ে ঢেকে দেন। হ্যাঁ হ্যাঁ, না ওই আপনি এর আগে একটা কথা বললেন যে আপনার মানে আমি আগে বস্তায় করছিলাম, হ্যাঁ 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 আর এখন পেয়ে আবার এই পিটি আসলাম কেন? হ্যাঁ হ্যাঁ তাই না? হ্যাঁ, এটা প্রশ্ন এটা ছিল হলো, কিন্তু। হ্যাঁ এটাই প্রশ্ন ছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা আসলে। আমি এর আগে আপনাকে ভালো করেই বলছিলাম, হ্যাঁ আপনি হয়তো খেয়াল করছেন কি না, যে আমরা যারা ঘর করতে পারি নাই, আমরা এই ঘর, আমি 2টা ঘর করছি 1 লক্ষ টাকা খরচ হয়েছে। মানে যাদের এই সামর্থ্য নাই আর কি। আমি ওই তাদের জন্য ওই ভিডিওটা ছিল, যে যারা ঘর করতেই পারে নাই, আমরা নতুন খামারি যারা, তারা কিভাবে সাইলেজটা রাখবে। আমি এই জন্য বলছিলাম যে ঘরে যদি অল্প খরচে, আমাদের ওটা টাইটেল ছিল যে অল্প খরচে, অল্প খরচে, হ্যাঁ মানে বেশি জায়গা মানে সাইলেন্স রাখা কম খরচে যে কিভাবে করতে। যেমন আমি 1 লক্ষ টাকা খরচ করছি, এই 1 লক্ষ টাকা কিন্তু তার লাগেনি। হ্যাঁ না, ওটাতে লাগেনি। হ্যাঁ যেহেতু আমার টাকাটা এখন হয়েছে, আমি ঘরটা করছিলাম। যারা করতে পারবে না এই যে এইরকম ঘর, তারা ওইভাবে যদি বাইরে এন্দুরে কোনো আক্রমণ না থাকে, বাইরে রাখিয়াও যদি আপনি কিছু দিয়ে ঢাকিয়ে রাখেন তাও সাইলেন্স হবে। মাটির নিচেও তো করা যায়, মাটির নিচেও তো সুন্দর। আচ্ছা, আপনার ওই মানে আপনি যে বললেন যে লেবার খরচটা কম হবে, জি জি, কতটুকু সেটা? ধরেন এখানে 1000 কেজি আমি করলাম, জি 1000 কেজি দিয়ে দেন, ধরেন যে আপনার এখানে 10 টন, কতখানি মাল ধরবে এখানে বলেন তো, এটা একটু আমি জানি। আমরা এখানে প্রায় 15 টন। 15 টন। এটা দৈর্ঘ্যে কতখানি আছে? দৈর্ঘ্যে 17.5 ফিট। 17.5 ফিট। প্রস্থে 7.5 ফিট। 7.5 ফিট। হাইট 10 ফিট। 10 ফিট। এটা তো কি পুরোটাই ইউজ করেন একদম মাথা পর্যন্ত? আমি আরো উপরে দেই, পর্যন্ত দেই, এইভাবে দিয়ে রাউন্ড করে দিই, তাতে সুবিধা হয়। তাতে আপনার প্রায় 15 টন ধরে এখানে। তার মানে 2টা পিট আছে আপনার, এই পাশে একটা, ও পাশে একটা। জি জি জি, মানে আপনি সিজন ওয়াইজ যখন যেটা সুযোগ পান তখন সেটা সবসময় ফিল আপ করে রাখেন। জি জি জি। আচ্ছা, আপনি এই 15 টনে ওইটা থেকে এইটাতে কত টাকা সেভ হবে আনুমানিক? একবারে অ্যাকুরেট না, আপনি একটা না আনুমানিক আমি অরিজিনাল হিসাবটাও দিতে পারি। হ্যাঁ বলেন দেখি। তারপরে আমি একটু বলতেছি যে ওইখানে আমার লেবার লাগতো হলো একটা 1,500 কেজি ইয়ে করতে, আমার লেবার লাগতো প্রায় 4 থেকে 5 জন। 5 জন, হ্যাঁ। তাই না? তাহলে আমার যদি 15 টন হয়, তাহলে কত হয়? 15 টনে আপনার 1 টনে, ওখানে কি 1.5 টনে লাগতো এরকম নাকি? মানে 1 টনে ধরেন, 1 টনে 4 জনে, 1 টনে তাহলে ওখানে 60টা লেবার লাগবে। 60টা লেবার লাগছে, আর এখানে আমার 10টা লেবারে হয়ে যাবে। ও তাহলে তো অনেক, প্রায় 6 গুণ খরচ কমবে। হ্যাঁ হ্যাঁ, একেবারে 5 গুণ খরচ কমবে। 50% এর 5 গুণ খরচ বেশি, 50% এরও কম। এখানে 5 আমার এখানে এ পর্যন্ত ধরেন আমার এখানে 4000 কেজি ঢুকিছে, হয়ে গেছে 4000 কেজি। আচ্ছা, তা 4000 কেজি আমি আর এখানে আপনার নিশ্চিন্তেও আছেন, হ্যাঁ, পলিথিন ফুটা হবে কি হবে না, এন্দুর কাটবে নাকি, ভালো মতো আপনাকে ওখানে কন্টিনিউ থাকতে হতো, জি জি, থেকে তো আপনার দেখাই দিতে হতো ওই পলিথিনটাতে যখন আপনি করতেন। আর এখন তো আপনি নিশ্চিন্তে মনে হয় অন্য কাজও করতে পারেন, যে এখানে চাপায় দিয়ে যায়, ওনারাই সবকিছু করবে। আমার এই যে অভিজ্ঞ ভাই, এই যে দুলাল ভাই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এই যে আরেক ভাই আছে, হ্যাঁ, মানে এরা সাইলেজ কতদিন ধরে করেন আপনারা? 3 বছর থেকে সাইলেজ করতেছেন? ওনারাই করতেছে আর কি, ওনারাই ভালো। মানে আপনি হচ্ছে গাইড দেন, মূল কাজ হলো ওনারাই করে। হ্যাঁ হ্যাঁ, আপনারা কি নিজের বাড়িতে সাইলেজ করে কখনো খাওয়াইছেন গরুকে? করছেন কি কখনো? আমরা গরিব মানুষ ভাই, আচ্ছা, আমাদের তো বাড়িতে গরু নাই মনে হয়। আচ্ছা, নাই, আমরা তবে এটা কাজে দিবে যদি ভবিষ্যতে আপনারাও গরু পালেন আর কি। ইনশাআল্লাহ দোয়া রাখেন, চেষ্টা আছি। আচ্ছা, এই জায়গাটাতে যদি ভারী কোনো কিছু উঠাই দাও, যদি দুরমুজ করতাম তাহলে কেমন হতো? দুরমুজ করিয়াও দেখছিলাম, তা ওটা ইয়া করে, ওর থেকে ওটা জাম করে, দুরমুজটা হলো জাম করে ভালো। অনেকে আমাকে এটা বলে যে আমরা কি দুরমুজ করব কিনা, কিন্তু দুরমুজ করলে জাম করবে। জি জি, কিন্তু এটা সবথেকে ভালো হচ্ছে ডোলে ডোলে দেওয়া, ডোলে ডোলে। যেমন আমি যদি এইভাবে দেই, দেন এটা যেভাবে ডাববে, তরমুজ দিলে খালি লাফাবে, উপরটাই লাফাবে, ওটাই উপরে উপরে উঠে আসবে। না, দুরমুজও করতে পারে তারা, যে ভালো মনে করে না, আমরা মনে করি না যে ভালো হবে। আচ্ছা জাভেদ ভাই, এখন আমরা একদম শেষের দিকে আসবো, জাস্ট আপনি আমাকে এখানে একটা আরেকটা জিনিস দেখাবেন, যে এই যে আমরা ঢুকালাম এই পাশ দিয়ে, ঢুকতেছি আমরা, হ্যাঁ যেভাবে ঢুকতেছি ওইভাবে বাইরে হবে। এখন আমি একটার পর একটা যে আমি উপরে মালগুলো উঠাবো বা এই ঘাসগুলো ঢুকাবো, তো এইটা আমি কিভাবে বন্ধ করব? ওইটারও আমি একটা ব্যবস্থা করছি, এটা একটু আমাকে দেখান। এই দরজাটাই তো এখানে একটু স্পেশালি আপনি দরজাটা তৈরি করছেন, তাই না? এই দরজাটা তো এখানে একটা গ্যাপ দিবেন, যেন এখানে কাটটা যেন নড়ানড়ি না কাট দিবেন, তাই তো? আচ্ছা, একটু দেখান প্লিজ আপনি এটা। এই যে একটার পর একটা দিলে এটা তো মনে করেন দেখা গেল যে আমি এটা দিলাম, দেন তো আরো দেন,
হ্যাঁ দিয়ে ইয়া দিয়ে দেখান তো একটু। আচ্ছা, তাহলে এখন এই জায়গাটা আমরা দেখলাম কি যে এখানে একটা পুরো আপনি গ্রুপ রাখছেন। এটা আপনারা যারা এই পিট সাইলো তৈরি করবেন তারা এখানে গ্রুপ তৈরি করবেন। এই পাশে একটা গ্রুপ, এই পাশে উনি যদি এই পাশে গ্রুপটা দেয়নি, যাই হোক দুটো গ্রুপ থাকলে সুবিধা হয়, কিন্তু এনার একটা গ্রুপ থাকাতে সুবিধা হলো যে বের করা সহজ, আর দুটো গ্রুপ হলে আপনাকে বের করা একটু কঠিনই হবে। তো যাই হোক এইভাবে দেওয়ার পরে এইভাবে আস্তে 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 পার্ট বাই পার্ট এরকম প্রত্যেকটা কয় ইঞ্চি করে আছে এগুলা? এলে 4 ইঞ্চি 4 থেকে ইঞ্চি 8 ইঞ্চি আচ্ছা, এইভাবে আপনার থাকে যত আপনি ফিল আপ করবেন যত দিন ভাসবে অত আমি ইয়াটা উঠাতে করবো, থাকবে। তারপরে আমি পলিথিনটা আমি এইভাবে দিয়ে ও আচ্ছা আচ্ছা, এই পলিথিন দিয়ে এটা চাপ খেয়ে যাবে আর কি। ওই মালটা মানে যেটা এটা পালা করবো চাপে দিব, ঝামেলা শেষ। এই যে একদম হ্যাঁ পারফেক্ট। এইভাবে হ্যাঁ। সুন্দরভাবে একবারে ইয়া হয়ে যাবে, এইভাবে ঘরটা ঢাকা পড়বে, এর এই পাশে একটার পর একটা কাট উঠতেই থাকবে, আর এখানে চাপ পড়বে, পুরোপুরি এয়ার টাইট হয়ে যাবে। তা আমার মনে হয় খুব সুন্দর একটা ইয়া। এটা যারা খামারি আছেন, যারা বাড়িতে এভাবে সাইলেজ করার পরিকল্পনা করবেন, তাদের জন্য এটা অনেকটাই উপকারে দিবে। যে আসলে কিভাবে আমরা করব পিট সাইলো করলে, যে আসলে কি উপর থেকেই কি উনি ইয়া করবে, যে আপনি যখন খাওয়াবেন এখন সাইলেজ যখন বের করবেন তখন কিভাবে বের করবেন? আমরা তো এই যে যেভাবে ঢুকেলাম, হ্যাঁ এইভাবে আমি আসলে মানে এটা ধরেন যে কাঠ দিয়ে দিয়ে আমার উপর পর্যন্ত চলে গেল, চলে গেল না, আমি ওখান থেকে কাঠ নামাইতে মানে কাঠ নামাবেন আর খাওয়াবো পুরো একটা লেয়ার আগে শেষ করবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে ওইভাবে কাঠের পরিমাণ অনুযায়ী এই মাথা থেকে ও মাথা খাওয়ানো শেষ করবেন, জি জি জি। করে তারপর আরেকটা কাঠ নামাবেন, এইভাবে পুরো লেয়ারটা শেষ করবেন, এইভাবেই তো নামবে। না আমারও একটা কিন্তু এখানে কিন্তু লেয়ার থাকে, আমারও কিন্তু একটা এই উপরে 2 ফিট পর পর একটা পলিথিন বিছানো থাকে। এটাই তো চাচ্ছি আমি, হ্যাঁ 2 ফিট, যে উনি 2 ফিট পর পর হ্যাঁ একটা করে পলিথিন দিয়ে দেয় মাঝখানে লেয়ার মাঝখানে হিসেবে। পলি দিতে। তাহলে কি হয় যে এটা এয়ার টাইট, আলাদা আলাদা পার্ট বাই পার্ট এয়ার টাইট হয়ে থাকে, মানে ওই উপরটা খাওয়াইতে খাওয়াইতে নিচটা নষ্ট হওয়ার চান্স থাকে না। চান্স থাকে না খুব। তাহলে এখানে আপনার 10 ফিট হাইটের মধ্যে কয়টা আপনি দিবেন? তাহলে 4 থেকে 5টা দেই, 5টা দেন। 4 থেকে 5টা ও, এটা উপরে তো আনুমানিক একটা- করে দেই। উপরে তো একটা উপরে থাকবেই, তো থাকবেই, ওটা তো থাকবে একটা। একেবারে। আর নিচে ধরেন যে 4টা বা 5টা। এটা তো নিচের তাল তো ফাঁকা ফুঁকে থাকে, কিন্তু উপরটা তো ফাঁকা থাকার কোনো। তার মানে 2 ফিট পর পর আপনি একটা করে লেয়ার দেন, এই পলিথিনগুলো বিছিয়ে দেন। এই পলিথিন দিয়ে বেশি দেই, তাহলে মানে পুরানা গুলোও দিলেও হবে। তাহলে আপনার 15 টনে তাহলে পলিথিন কতগুলো টাকা লাগে? না এটা তো খুব দামি পলিথিন দেই না। হ্যাঁ এই যে পাতলা পলিথিন, একেবারেই পাতলা, হ্যাঁ একেবারে দামি পলিথিন, একেবারে পাতলা 800 টাকা পলিথিন। আর এলে পুরানা গুলো দিয়ে তো মাঝখানে যেটা মাঝখানে গুলো পার্টিশন গুলো দিচ্ছেন, পার্টিশন গুলো দেই। তার মানে 800 টাকা বা 1000 টাকার মধ্যে পলিথিন কভার। পলিথিন হয়ে যাবে আপনার মনে করেন 15,000 কেজিতে আপনার এই পলিথিনই যথেষ্ট। আচ্ছা, এই 15,000 কেজিতে আপনার কি খরচের হিসাব আছে যে কত টাকা খরচ গেছে আপনার এই ভুট্টার ইয়া করতে, উৎপাদনে? আপনারটাই বলেন। আমারটা আমি নিজে নিজে করি। হ্যাঁ আমি আচ্ছা ওকে, আপনি ফাইনালি বলেন আপনার কত পড়ে আর কি পার কেজিতে, কি রকম খরচ? এখন ধরেন আমার এখানে 20,000 ধরেন, 25,000 ধরেন এদিকে, এদিকে ধরেন 10,000। হ্যাঁ তাহলে এই 10,000 আর 20,000 30,000 30,000 টাকা দিয়ে আমার ধরেন আপনার সাইলেজ 6,000 কেজি হবে। 6,000 কেজি, আর অন্য আনুষঙ্গিক খরচ টরচ তো আছেই, ওগুলো আর বললাম না। তার মানে 5 টাকা করে প্রায়, হ্যাঁ এখন 5 টাকায় 5-6 টাকা পড়বে। 5-6 টাকা পড়বে। হ্যাঁ তাহলে আপনি তো এটার বিজনেস করতে পারেন। আপনি তো আপনি যেহেতু ভালো মানের ইয়া করছেন, আপনি তো এটা যদি কেউ চায় আপনার কাছে, আপনি কি দেবেন? না আমি এইভাবে এখন তো দিতে পারবো না। মানে আপনার জমির সংকট আছে, জমি সংকট, লেবার সংকট আছে। হ্যাঁ হ্যাঁ আমি ভবিষ্যতে করার পরিকল্পনা আছে। আমরা চাই জাভেদ ভাই আস্তে আস্তে বাংলাদেশে একজন ভালো সাইলেজ ব্যবসায়ী হিসেবে গড়ে উঠুক। উনি যেন একটা ভালো খামারি, উনি একজন সফল খামারি। সফল খামারির সাথে সাথে উনি যদি একটা সাইট ওপেন করে, যদি সাইলেজটাকে নিয়ে মার্কেটিং করতে চায়, তাহলে আমার মনে হয় যে আপনারা অদূর ভবিষ্যতে তার কাছ থেকে সাইলেজও নিতে পারবেন। আমরা সেই আশাবাদ ব্যক্ত করছি এবং শুভকামনা জানাচ্ছি জাভেদ ভাইয়ের জন্য। জাভেদ ভাই এভাবে নতুন নতুন প্রযুক্তি খামারিদেরকে দেখাতে থাকুক, নিজের খামারটা সমৃদ্ধ হোক এবং বাংলাদেশের খামারগুলোকে আলোকিত করার জন্য প্রয়াস চালায় যাক, এই আশাবাদ ব্যক্ত করে আপনার কাছে আজকে এখানেই সমাপ্তি, মানে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকেন জাভেদ ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।